সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানেই আছো, যেভাবেই আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। স্নাতক পাশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আজকের এই দর্শন প্রথম পত্রের ক্লাসের সাথে তোমরা যারা যুক্ত আছো, তোমাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে যুক্ত আছি আমি এ.কে.এম. আবু সাঈদ সাইফুল্লাহ, প্রভাষক দর্শন, ঢাকা স্টেট কলেজ। তো ক্লাসটি শুরুর এ পর্যায়ে আমরা আজকের পাঠ পরিচিতিটি জানব। আমরা দর্শন প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তথা দর্শনের সংজ্ঞা ও স্বরূপ নিয়ে আজকে আলোচনা করব। এই পত্রটির শিরোনাম হচ্ছে দর্শনের সমস্যাবলী এবং পত্র কোড হচ্ছে 11-17-01। তো দর্শন প্রথম পত্রের উপর আজকে আমাদের প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। তো চলো আমরা আজকের মূল আলোচনায় যাই। প্রথমেই আমরা জানব দর্শনের সংজ্ঞা। আসলে দর্শনের সংজ্ঞাটি জানার এ পর্যায়ে আমরা প্রথমে দর্শনের যে ইংরেজি শব্দটি আছে ফিলোসফি, সেটির ব্যুৎপত্তিগত অর্থে জানার চেষ্টা করব। তো দর্শনের ইংরেজি ফিলোসফি শব্দটি আসলে গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া থেকে উদ্ভূত হয়েছে। ফিলোস শব্দটির অর্থ হচ্ছে অনুরাগ বা লাভিং, অন্যদিকে সোফিয়া শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ, আবার বলা হয়ে থাকে প্রজ্ঞা বা উইজডম। তাই বলা যায় ফিলোসফি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা প্রজ্ঞার প্রতি অনুরাগ। আরও সহজভাবে বলা যায় যে প্রজ্ঞাপ্রীতিই হচ্ছে দর্শন এবং প্রজ্ঞা প্রেমিকই হচ্ছে দার্শনিক। অন্যদিকে বাংলা দর্শন শব্দটি আসলে একটি সংস্কৃত শব্দ, যার পারিভাষিক অর্থ হচ্ছে বস্তুর প্রকৃত সত্তা বা তত্ত্বদর্শন। যদিও ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে আসলে ফিলোসফি শব্দটি এবং দর্শন শব্দ দুটি আসলে ভিন্ন, তথাপি আলোচনার বিষয়বস্তুর দিক হতে এদের উভয়ের মধ্যেই মিল রয়েছে। এছাড়া উদ্দেশ্যগত দিক হতেও তাদের উভয়েরই মিল রয়েছে। মূলত দর্শন এবং ফিলোসফি শব্দ দুটির উদ্দেশ্য হল জ্ঞানানুরাগ, প্রজ্ঞানুরাগ বা সত্যানুরাগ। তো দর্শনের আসলে কোনো অনুপম সংজ্ঞা দেয়া যায় না এবং এমন কোনো সংজ্ঞা নেই যা সবাইকে তুষ্ট করতে পারে। তারপরেও দার্শনিকগণ বিভিন্নভাবে নিজ নিজ দৃষ্টিকোণ থেকে আসলে দর্শনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। যেমন দার্শনিক অ্যারিস্টটল, টমাস একুইনাস, হেগেল, হেনরি বার্গস, হোয়াইটেট প্রমুখ দার্শনিকগণ মনে করেন যে বিচার বিবেচনা, বিশ্লেষণ, সংশ্লেষণ ও অনুধ্যানের মাধ্যমে সত্তা, জগৎ ও জীবনের সাথে জড়িত বিষয়াবলীর খণ্ড খণ্ড রূপের আলোচনার পরিবর্তে একটা অখণ্ড রূপের আলোচনার প্রচেষ্টাই হচ্ছে দর্শন। আবার দার্শনিক আলেকজান্ডার মনে করেন যে বিশ্বজগতের সামঞ্জস্যপূর্ণ এক সামগ্রিক রূপ উদ্ঘাটন ও মূল্যাবধারণ করার প্রচেষ্টাই হলো দর্শন। অন্যদিকে দার্শনিক ভিটগেনস্টাইন তার ট্র্যাক্টেটাস লজিকো-ফিলোসফিকাস গ্রন্থে বলার চেষ্টা করেন যে ভাষা ও চিন্তার যৌক্তিক বিশ্লেষণ ও ব্যাখ্যার প্রচেষ্টাই হলো দর্শন। অন্যদিকে বার্ট্রান্ড রাসেল তার হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি নামক গ্রন্থে বলেন দর্শন হলো ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী অনধিকৃত প্রদেশ। কতকগুলো মৌলিক প্রশ্নের ব্যাপারে ধর্মতত্ত্বের যুক্তি যেখানে যুক্তিসম্পন্ন মানুষের কাছে অচল এবং বিজ্ঞানও যেগুলোর মূল নিয়ে মাথা ঘামায় না, সেই সব মৌলিক প্রশ্নের মূল বা গূঢ় আলোচনাই হচ্ছে দর্শন। আবার হ্যারল্ড এইচ টাইটাস তার লিভিং ইস্যুজ ইন ফিলোসফি নামক গ্রন্থে বলেন চিরন্তন সমস্যার যুক্তিসম্মত সদুত্তর দেওয়ার প্রচেষ্টাই হচ্ছে দর্শন। অন্যদিকে আর.জে. হার্টস প্রমুখ দার্শনিকের মতে দর্শন হচ্ছে মানুষ, জগৎ ও জগতের সাথে সম্পর্কিত
তার আচরণ সম্পর্কীয় মৌলিক সমস্যাবলীর যৌক্তিক অনুসন্ধান। তিনি তার ফিলোসফি নামক গ্রন্থে এই সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করেছেন। তো শিক্ষার্থীরা, আমরা দর্শনের অনেকগুলো সংজ্ঞা জানার চেষ্টা করলাম, বিভিন্ন দার্শনিক যে সংজ্ঞাগুলো দিয়েছে সেগুলো দেখার চেষ্টা করলাম। এ থেকে আসলে বলা যায় যে নানারূপ অনুদার মতবাদ, অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বশবর্তী না হয়ে জ্ঞান বা সত্যের অনুসন্ধানে ভাবাবেগের পরিবর্তে উদার দৃষ্টিভঙ্গি, অনুধ্যান, বিচার বিবেচনা, বিশ্লেষণ, সংশ্লেষণের মাধ্যমে সত্তা, জগৎ ও জীবনের সাথে জড়িত বিভিন্ন সমস্যার সুষ্ঠু, যুক্তিসম্মত ও গূঢ় আলোচনা করার নামই হলো দর্শন। আরও সহজভাবে বলা যায় যে জগৎ জীবন সম্পর্কিত কতিপয় মৌলিক প্রশ্নের যৌক্তিক উত্তর অনুসন্ধানের প্রচেষ্টাই হলো দর্শন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি দর্শনের সংজ্ঞাটি জানার ও বোঝার চেষ্টা করেছি বা বুঝতে পেরেছি। এ পর্যায়ে আমরা দর্শনের স্বরূপ বা নেচার নিয়ে আলোচনার চেষ্টা করব। আসলে দর্শন এমন একটা ব্যাপক বিষয় যে কোনো দিক থেকেই আমরা এর স্বরূপটি আলোচনা করতে যাই না কেন, প্রকৃতভাবে আসলে দর্শনের স্বরূপটি নির্ণয় করা বা বর্ণনা করা সম্ভব হয় না। তারপরেও আমরা দর্শনের স্বরূপটি এখানে আলোচনার চেষ্টা করছি। তো প্রথমেই আসি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে, যে সাধারণ মানুষ আসলে দর্শন বলতে এমন কিছু গুরুর আলোচ্য বিষয়কে বুঝে থাকেন যে অমূর্ত ও সূক্ষ্ম ব্যাপার নিয়ে আলোচনা করে। তবে দার্শনিকগণ আসলে তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে দর্শনের স্বরূপ বা প্রকৃতি নির্ণয়ের চেষ্টা করেছেন এবং ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেছেন। যথা, দর্শনের আলোচ্য বিষয়ের দিক থেকে দার্শনিকগণ বলার চেষ্টা করেন যে দর্শনের আলোচ্য বিষয়ের দিকগুলো থেকেই দর্শনের স্বরূপকে জানা উচিত। কিন্তু আসলে দর্শনের আলোচ্য বিষয়ের পরিসর এতটাই ব্যাপক যে এই দৃষ্টিকোণ থেকে দর্শনের প্রকৃত স্বরূপ ও প্রকৃতি জানা আসলে বিশেষ ফলপ্রসূ হয় না। কারণ জ্ঞানের অন্যান্য শাখাগুলোর আলোচ্য বিষয়ের পরিসীমা যেখানে বাধাপ্রাপ্ত, বা জ্ঞানের অন্যান্য শাখাগুলোর আলোচ্য বিষয়ের যেমন একটা নির্দিষ্ট সীমা আছে, দর্শনের আলোচ্য বিষয়ের আসলে সেরকম কোনো সীমা নেই। দর্শন সেখানে দেশ ও কালের গণ্ডি পেরিয়ে পরম আদর্শের আলোকে জীবন সমস্যার যুক্তিযুক্ত সমাধান দেওয়ার চেষ্টা করে। তাই আমরা যদি আলোচ্য বিষয়ের দিক হতে দর্শনের স্বরূপটিকে বোঝার চেষ্টা করি, আসলে দর্শনের প্রকৃত স্বরূপটি জানা সম্ভব নয়। এ পর্যায়ে আসি দর্শনের লক্ষ্যের দিক হতে। সাধারণত মনে করা হয় দর্শনের মূল লক্ষ্য হলো আমাদের জ্ঞানের মাধ্যমে বিশ্বজগতের একটা অখণ্ড রূপকে জানা, অর্থাৎ জীবজগতের প্রকৃত স্বরূপ, প্রকৃতি, অর্থ, উৎপত্তি, অবস্থান, বস্তুর অন্তঃসত্ত্বা, প্রকৃতির মৌলিক সূত্র বা নীতি ইত্যাদিকে সার্বিকভাবে ও অখণ্ড রূপে জানা হচ্ছে দর্শন। কিন্তু আসলে দর্শনের লক্ষ্যের দিক হতে এই ধরনের ব্যাখ্যার মাধ্যমে দর্শনের স্বরূপকে জানা একটা দুরূহ ব্যাপার। এ পর্যায়ে আসি দার্শনিক সমস্যাবলীর দিক হতে। অনেকে মনে করে থাকেন যে দার্শনিক সমস্যাবলীর দিক হতেই আসলে দর্শনের স্বরূপটিকে জানা শ্রেয়। মানুষের স্বরূপ এবং জগতের সাথে জড়িত কতকগুলো চিরন্তন সমস্যার সদুত্তর প্রদানের চেষ্টা করে দর্শন, আর এ জাতীয় সমস্যাগুলোর আলোকেই আসলে দর্শনের স্বরূপটিকে জানা যায় বলে অনেক দার্শনিক মনে করেন। কিন্তু দর্শনের আলোচনার পরিধি ন্যায় দার্শনিক সমস্যাবলীর ব্যাপকতা এতটাই যে এর মাধ্যমেও আসলে দর্শনের প্রকৃত স্বরূপটি বোঝাটা অনেক কষ্টকর। এ পর্যায়ে আসি দর্শনের পদ্ধতির দিক হতে। তো দর্শনের স্বরূপ বা প্রকৃতি জানার জন্য এর আলোচনার পদ্ধতি সম্পর্কে আমাদের আসলে সম্যক জ্ঞান থাকা দরকার। আসলে দর্শনের স্বরূপ ও প্রকৃতিটিকে যদি আমরা জানতে চাই, তবে দর্শনের পদ্ধতির দিক হতেই আসলে সেটিকে জানাই শ্রেয়, বা সেটিকে জানাটাই সঠিকভাবে যায় বলে অনেক দার্শনিক মনে করে থাকেন। তো দর্শনে বিভিন্ন ধরনের পদ্ধতির ব্যবহার করা হয়, যেমন বিশ্লেষণী, সংশ্লেষণী, বিচারমূলক, প্রাধিকার বা কর্তৃত্বমূলক, স্বজ্ঞামূলক, যুক্তিচিন্তন, অনুধ্যানমূলক ইত্যাদি পদ্ধতি দর্শনে আসলে প্রয়োগ করা হয়।
তো এগুলোর সাহায্যেই আসলে দর্শনের প্রকৃত স্বরূপ ও প্রকৃতি অনেকাংশেই জানা সম্ভব। নিম্নে আমরা এই পদ্ধতিগুলো আলোচনার মাধ্যমে আসলে আজকে দর্শনের স্বরূপ ও প্রকৃতিটি জানার চেষ্টা করব। প্রথমেই আসি সুষ্ঠু চিন্তার চর্চা ও বিচার বিবেচনার দৃষ্টিভঙ্গির দিক থেকে। এদিক থেকে বলা যায় দর্শন ভাবাবেগের পরিবর্তে সুষ্ঠু চিন্তা ও বিচার বিবেচনার মাধ্যমে কোনো মৌলিক বিষয়ের ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা চালায়। এরপর বিশ্লেষণী ও সংশ্লেষণী দৃষ্টিকোণ থেকে বলা যায় যে বিশ্লেষণ ও সংশ্লেষণের মাধ্যমে কোনো সমস্যার যুক্তিসম্মত সমাধানের প্রচেষ্টাই হচ্ছে দর্শন। অর্থাৎ দর্শনে বিশ্লেষণী ও সংশ্লেষণী যে পদ্ধতি চালানো হয় এর সাহায্যে কোনো সমস্যার যুক্তিসম্মত সমাধানের প্রচেষ্টাটাই হলো দর্শন। এ পর্যায়ে আসি সামগ্রিক ও অনুধানমূলক দৃষ্টিভঙ্গির দিক হতে। এর আলোকে বলা যায় দর্শন হচ্ছে একটা অখণ্ড রূপ বা সমগ্রকে জানার প্রচেষ্টা। দর্শন খণ্ড খণ্ড জ্ঞানের আলোচনার পরিবর্তে আসলে সামগ্রিক অভিজ্ঞতার আলোচনার দিকে বিশেষভাবে জোর দেয়। দার্শনিক অগাস্ট কোত, পলসন, স্পেন্সার প্রভৃতি দার্শনিক আসলে মনে করেন যে বিজ্ঞান জগতের বিভিন্ন বিভাগের যে জ্ঞান আহরণ করে তার সমন্বয় সাধন করাই হচ্ছে দর্শনের আসল উদ্দেশ্য। অন্যদিকে দার্শনিক সিডি ব্রড মনে করেন অনুধানমূলক দর্শন বিভিন্ন বিজ্ঞানের সিদ্ধান্তগুলোকে মানুষের ধর্মীয় ও নৈতিক অভিজ্ঞতার সিদ্ধান্তের সাথে যোগ করে সমগ্র বিষয়ের উপর বিচার বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি আরোপ করে, যার ফলে আমরা আসলে জগতের স্বরূপ, জগতে আমাদের স্থান ও প্রগতি সম্পর্কে কতগুলো সার্বিক ধারণায় পৌঁছাতে সক্ষম হই। তো শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে দর্শনে যে পদ্ধতিগুলো আছে সংশ্লেষণী, বিশ্লেষণী, চিন্তা চর্চা, সুষ্ঠু বিচার বিবেচনা, সামগ্রিক ও অনুধানমূলক দৃষ্টিভঙ্গি, আসলে এগুলোর আলোকেই বলা যায় যে দর্শন যে কোনো সমস্যার আসলে বিচার বিশ্লেষণের সাহায্যে উত্তর প্রদানের চেষ্টা করে এবং সে আসলে সামগ্রিক ও অনুধানমূলক দৃষ্টিভঙ্গির সাহায্যে একটি সার্বিক ধারণায় পৌঁছাতে সক্ষম হয়। এ পর্যায়ে আসি ভাষার যৌক্তিক বিশ্লেষণের দিক হতে। আসলে সাম্প্রতিককালে দর্শনের একটি নতুন শাখা হচ্ছে ভাষা দর্শন, যেখানে ভাষার যৌক্তিক বিশ্লেষণের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তো ভাষা বিশ্লেষণী দার্শনিকগণ মনে করে থাকেন যে দর্শন হচ্ছে ভাষার যৌক্তিক বিশ্লেষণ এবং শব্দ ও ধারণার অর্থ পরিষ্কারকরণ। তাদের মতে তাত্ত্বিক ধ্যান ধারণার সাহায্যে অমূর্ত বা অতীন্দ্রিয় সত্তা আবিষ্কার করা দর্শনের কাজ নয়, বরং দর্শনের কাজ হচ্ছে ভাষার যৌক্তিক বিশ্লেষণ করে এর একটা অস্পষ্টতা ও দ্ব্যর্থকতা পরিহার করা। অর্থাৎ ভাষা নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়, আসলে দর্শনের প্রধান কাজই হচ্ছে সেই ভাষার যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে সেই অস্পষ্টতা, দ্ব্যর্থকতা পরিহার করে সেই সমস্যাগুলোর সমাধান করা। এটা আসলে সাম্প্রতিককালের ভাষা দার্শনিকগণ মনে করে থাকেন। এছাড়া কোনো বিষয়ের মূল আলোচনার দিক হতেও বলা যায় যে কোনো বিষয়ের মূল বা গূঢ় আলোচনা করাও দর্শনের কাজ। যেমন বিজ্ঞানের আলোচ্য বিষয় অর্থাৎ দেশ, কাল, কার্যকারণ ইত্যাদির মূল সমস্যা নিয়ে যখন আলোচনা করা হয় তখন সে আলোচ্য বিষয়কে বিজ্ঞান না বলে বিজ্ঞানের দর্শন বলা হয়। আর সেজন্যই ইতিহাসের দর্শন, শিক্ষার দর্শন, গণিতের দর্শন, আইনের দর্শন, ধর্মের দর্শন ইত্যাদি বিষয়ের আলোচনা পরিলক্ষিত হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো বিষয়ের মূল বা গূঢ় আলোচনা করাও হচ্ছে দর্শনের প্রধান কাজ, এবং যখনই আমরা কোনো বিষয়ের মূল আলোচনা করতে যাই তখনই সেটি আসলে দর্শনের আওতায় পড়ে। তাই বলা যায় যে যে কোনো বিষয়ের মূল আলোচনাই করে থাকে দর্শন। এ পর্যায়ে জানব জগৎ ও জীবন জিজ্ঞাসার দিক হতে দর্শনের স্বরূপ। এদিক থেকে বলা হয় যে দর্শন হলো জগৎ ও সত্তার প্রকৃত স্বরূপ ও অর্থ জানার একটা বিচারমূলক আলোচনা বা বিদ্যা। আর এই বিচারমূলক আলোচনাটি করতে গিয়ে দর্শন জীবন, মূল্য ও অভিজ্ঞতা বা জ্ঞান ইত্যাদি বিষয়েরও বিচারমূলক আলোচনা করে থাকে।
এক্ষেত্রে দর্শন শুধু মৌলিক ধারণাগুলোর পরিষ্কারই করে না বা মৌলিক বিশ্বাসের সমীক্ষণই করে না, বরং সংশ্লেষণের মাধ্যমে জগৎ ও জীবনের একটা সুষ্ঠু ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা চালায়, পাশাপাশি মূল্যায়নেরও প্রচেষ্টা চালায়। আর এই অর্থেই দর্শনকে আসলে জগৎ ও জীবন জিজ্ঞাসা বলা হয়ে থাকে। তাই বলা যায় দর্শন শুধু তত্ত্ব আলোচনা বা তাত্ত্বিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জীবনের একটা ও জগতের একটা সামগ্রিক ব্যাখ্যা দেওয়ার প্রয়াস চালায়। দার্শনিকরা মনে করেন যদি দর্শনের সাথে ব্যবহারিক জীবনের কোনো সম্পর্ক না থাকে আসলে সে দর্শন হবে পঙ্গু। তাই আজকের এই যান্ত্রিক যুগে দর্শনের প্রধান কাজই হচ্ছে জীবকে জগতের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করে জীবনের সাথে জগতের সম্পর্ক অনুধাবন করার প্রচেষ্টা চালানো। আর এ দর্শনকেই বলা হয় যে জীবন দর্শন, আর এটাই হচ্ছে একটি সার্থক দর্শন। তো জগৎ জীবন জিজ্ঞাসার দিক হতে বলা যায় দর্শন হলো জগৎ ও জীবন জিজ্ঞাসার কেবল তাত্ত্বিক আলোচনা করে না, একটি সামগ্রিক ব্যাখ্যা দেওয়ারও প্রয়াস চালায় এবং জীবনের সাথে জগতের সাথে একটা নিবিড় সম্পর্ক স্থাপনের মাধ্যমে দর্শন জীবন ও জগতের সম্পর্ক অনুধাবনের প্রচেষ্টা চালায়, যাকে বলা হয় জীবন দর্শন। তো শিক্ষার্থীরা আমরা দর্শনের স্বরূপ জানলাম, দর্শনের যে বিভিন্ন দিক হতে বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দর্শনের যে স্বরূপ জানার প্রয়াসটি চালানো হলো, তা হতে আসলে পরিশেষে আমরা বলতে পারি যে দর্শনের স্বরূপ ও প্রকৃতি সম্পর্কে এই যে দৃষ্টিকোণগুলো আমরা আলোচনা করলাম সেগুলো একে অপরের বিপরীত নয়, আসলে এদেরকে আসলে একে অপরের সম্পূরক বলে মনে করাটাই শ্রেয়, বা একটিকে অপরটির পরিপূরক বলে মনে করাই শ্রেয়। দর্শনের স্বরূপ ও প্রকৃতি জানতে হলে আসলে এগুলোর পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমেই আমাদের জানতে হবে, কোনো একটিকে ফেলে দিয়ে নয়, বরং সবগুলোর পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমেই আসলে আমাদের দর্শনের স্বরূপকে জানতে হবে, নতুবা দর্শনের স্বরূপ ও প্রকৃতিকে সঠিকভাবে জানা আমাদের সম্ভব হবে না। তবে দর্শনের আলোচ্য বিষয়, দর্শনের লক্ষ্য, দার্শনিক সমস্যা, দর্শনের আলোচনার পদ্ধতি ইত্যাদির মূল্যায়ন করলে এটাই লক্ষ্য করা যায় যে দর্শনের স্বরূপ ও প্রকৃতি বোঝার জন্য এই যে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করলাম তার মধ্যে আসলে এর পদ্ধতির উপরেই বিশেষভাবে জোর দেয়া সমীচীন। আসলে মনে করা হয় যে পদ্ধতিগুলোর দিক হতেই দর্শনের প্রকৃত স্বরূপটি জানা যেতে পারে। তবে এখানে এটুকুও বলা প্রয়োজন যে নিছক পদ্ধতিগুলো দর্শনকে একটি প্রাণহীন বিদ্যায় পরিণত করে যদি না দর্শনের সাথে জীবন ও জগতের মৌলিক সমস্যার আলোচনাকে যুক্ত করা না হয়। তাই বলা যায় দর্শন এমন একটা বিষয় যা জ্ঞান ও সত্যের অনুসন্ধানে যুক্তি চিন্তনের মাধ্যমে সত্তা জগৎ ও জীবনের সাথে জড়িত সমস্যাবলীর সূক্ষ্ম ও যুক্তিসম্মত আলোচনার প্রচেষ্টা চালায়। তো শিক্ষার্থীরা আশা করি আমরা দর্শনের স্বরূপটি একটু হলেও জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তো আমরা এই আলোচনা থেকে এটুকুই বলতে পারি যে দর্শনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জানতে গেলে আসলে প্রকৃতভাবে জানা যায় না। তারপরেও বলা যায় যে দার্শনিক পদ্ধতিগুলো অর্থাৎ দর্শনে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেগুলোর সাহায্যেই আসলে দর্শনের প্রকৃত স্বরূপটিকে জানা যেতে পারে। তবে দর্শনের আলোচ্য বিষয়ের দিক থেকে বা দার্শনিক সমস্যার দিক থেকে বা দর্শনের লক্ষ্যের দিক থেকে বা আলোচনার বিষয়বস্তুর দিক থেকে যে দিক থেকে বা জীবন জগতের সমস্যার দিক থেকে কিংবা কোনো বিষয়ের মূল আলোচনার দিক থেকে যে দিক থেকেই আমরা দর্শনের স্বরূপকে জানতে যাই না কেন, খণ্ড খণ্ডভাবে জানতে গেলে আসলে প্রকৃত দর্শনের স্বরূপটি জানা সম্ভব হবে না। আসলে সবগুলোর সঠিকভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমেই আসলে দর্শনের প্রকৃত স্বরূপটিকে জানা সম্ভবপর বলেই মনে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটি এ পর্যন্তই ছিল। আমরা আজকে দর্শনের সংজ্ঞা, দর্শনের স্বরূপ বা প্রকৃতি জানার চেষ্টা করলাম। তো এ পর্যায়ে এই আলোচনা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। এখানে তোমরা লক্ষ্য করো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই আলোচনা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হলো যেমন দর্শন কি, বা ফিলোসফি শব্দটির উদ্ভব কোন ভাষা হতে,
অন্যদিকে ফিলোসফি শব্দটি কোন দুটো গ্রিক শব্দ হতে উদ্ভূত, বা ফিলোসফি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী, বা দর্শন শব্দটির অর্থ কী, এগুলো। এছাড়াও আরও অনেক সংক্ষিপ্ত প্রশ্ন এই আলোচনা থেকে হতে পারে। এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন। এই আলোচনা থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হতে পারে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দর্শনের সংজ্ঞা দাও, অন্যদিকে দর্শনের দুটি পদ্ধতি ব্যাখ্যা করো। এছাড়া কোনো একটি পদ্ধতি এখানে উল্লেখ করে দিয়ে বলা হতে পারে যে সেই পদ্ধতিটি ব্যাখ্যা করো। এ পর্যায়ে আসি রচনামূলক প্রশ্ন কী রকম হতে পারে। এখান থেকে দর্শনের স্বরূপ ও প্রকৃতি বিশ্লেষণ করো। এ জাতীয় রচনামূলক প্রশ্ন বরাবরই হয়ে থাকে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় এটা এসে থাকে। পাশাপাশি দর্শন ও জীবনের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটিও এই আলোচনা থেকে হতে পারে। তো আশা করি এখানে যে প্রশ্নগুলো আমি দেখিয়েছি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন, এই সবগুলো প্রশ্নেরই উত্তরগুলো তোমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছো এবং আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তরও দিতে সক্ষম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে তোমরা যারা আমার এই ক্লাসটির সাথে যুক্ত ছিলে তোমাদের সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামী ক্লাসেও তোমরা আমার সাথে যুক্ত থাকবে। সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। খোদা হাফেজ।